তো যাই হোক না কেন অনেকগুলো প্রসঙ্গ টেনেছেন, আমি খুব ছোট ছোট করে জাস্ট একটু টানার চেষ্টা করব। সবার আগে আমি যে ব্যাপারটা একটু বলাটা বোধ হয় যে জরুরি, যে ইলেকশনের প্রশাসন, তারপর ওই যে জামাত বিএনপির ইম্প্যাক্ট, তারপর বলছিলেন যে সেফ এক্সিটের যে আলাপটা, সেফ এক্সিটের আলাপটা আমি অন্য আরেকটা জায়গায় ঠিক একইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। অনেক টাইমে অনেক আলাপ টান দিয়ে নিয়ে এসে এটার নোশনটা থাকে যে কিছু কাসুন্দি বারবার বারবার করে ঘাটা থাকবে, সবাই ওইটা নিয়ে ব্যস্ত থাকবে। যেমন লোয়ার হাউসে বা এক্সিস্টিং হাউসে পিআর এর আলোচনাটা, এটা হলো এই টাইপ একটা কাসুন্দি ছিল, যে কাসুন্দি নিয়ে অন্য দলগুলো তারা ব্যস্ত থাকবে, ক্রমাগত টকশো হবে, কথাবার্তা হবে, কিন্তু যারা এই আলোচনাটা চালাচ্ছে তারা ফিল্ডে নিজেরাই পিআর পদ্ধতিতে ভোট চায় না, তারা নিজেদের দলীয় প্রার্থীর নামে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা আসনে তারা ভোট চায়, কিন্তু দেখুন অন্যদেরকে ব্যস্ত রাখা হচ্ছে। সেফ এক্সিটের যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা আসছে, যারা বলছে বেসিক্যালি আমরা তো অনুমান নির্ভর কথা বলতে পারি না, এটা তাদেরই দায়িত্ব যে তারা এটা ক্লিয়ার করুক। আর যদি এইটাই আলাপ করতে হয়, আমার কাছে মনে হয় যে অনেক জাতীয় সংকট আছে, এটা যে শুধুমাত্র বয়স্কদের জন্যই ঝামেলা হইতে পারে, আমার কাছে মনে হয় না ব্যাপারটা এত সরলভাবে দেখার কোনো উপায় আছে, বরং অনেক ইয়াংদের জন্য অনেক বিপদের কারণ হইতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো বর্তমানে যারা উপদেষ্টারা আছেন তাদের কারোই যাতে সেফ এক্সিট নেওয়ার দরকার না হয়, অন্তত পক্ষে মোরাল হাই গ্রাউন্ড থেকে আমি এটা আশা করতে চাই যে তারা যাতে শেষ মুহূর্ত পর্যন্ত দেশ এবং জাতির প্রতি ডেডিকেটেড থাকে, ইরেসপেক্টিভ অফ দেয়ার এনি সর্ট অফ বায়াসনেস। তার কারণ কি, মানুষ আমরা সত্যিই দেখতে চাই যে এনারা সবাই সফল হয়ে একটা ভালো ইলেকশন আয়োজন করে শেখ হাসিনার মুখের পর সবচেয়ে বড় জবাবটা লেপ্টে দিক যে আপনি তিনটা টার্ম বাংলাদেশ থেকে ইলেকশনটাকে উধাও করে দিয়েছিলেন, যে এই উপদেষ্টা মণ্ডলী দায়িত্ব নিয়ে একটা চমৎকার ইলেকশন করেছে। সেটা আমাকে যদি বলেন সালেউদ্দিন আহমেদ থেকে শুরু করে, আসিফ নজরুল থেকে শুরু করে, অন্যান্য যত উপদেষ্টারা আছেন, এমনকি ফাজুল কবির থেকে শুরু করে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া থেকে শুরু করে, মাহফুজ আলম থেকে শুরু করে, প্রত্যেকের জন্য আমার একই চাওয়াটা থাকবে। এইবার সেই সেফ এক্সিটের আলাপটা আপনি অন্যদের পর যদি দায় দিতে থাকেন, এমন অনেক দায়িত্বশীল পদে অনেক ইয়াংরাও বসেছিল, নয়া বন্দোবস্তের কথা যারা সকালবেলায় একবার, দুপুরবেলায় একবার, রাতের বেলায় একবার রুটিন করে বলতে থাকে, তারাও তো অনেক জায়গায় অনেক দায়িত্ব গাফিলতি করেছে। এবং যারা অনেক ক্ষেত্রে সেফ এক্সিট নিয়ে কয়েক দফা বক্তব্য দিয়েছে, ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির কথা আমি বলছি না, জুলাই ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন হয়েছিল, যে ফাউন্ডেশনের দায়িত্বে যারা এসেছিল ছাত্র প্রতিনিধিত্বের জায়গা থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত রিপ্রেজেন্ট করছিল, যদিও তারা পদত্যাগ করে পরবর্তীতে চলে এসেছে। কিন্তু ওই সময়, এটা আমার কথা না, আমার স্পষ্টতই মনে আছে, ডিসেম্বর মাসে একটা জাতীয় ঐক্যের একটা সারা দেশের সব দল মত নির্বিশেষে জুলাই শহীদদের পরিবার এবং তারা ছিল অভিযোগ করেছে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা যারা এখন সেফ এক্সিটের আলাপ করছে তাদেরকে বারবার করে ফোন দিয়ে পায় না, তাদের কাছে রিস্ক করতে পারে না, তাদেরকে মেইল করলে পায় না। এমনকি আপনার এই টকশোতে আমার মনে আছে একজন শহীদের ভাই এসেও এই অভিযোগ করছিলেন। তাদের নিজেরাও যদি তাদের কাছে বলা যায় যে তোমরা যখন এই ফাউন্ডেশনের চেয়ারে বসেছিলা, তো ওই টাইমে জুলাই শহীদ যারা আছে তাদের পরিবার তোমাদের নাগাল পায় নাই, রিস্ক করতে পারে নাই কোনো মতে, এগুলো তো ব্যর্থতার জায়গাটা ক্লিয়ার করে। আবার অনেক সময় দেখবেন যে উপদেষ্টা মণ্ডলীর চেয়ারে যারা বসে আছেন তাদের শপথটাকে যদি আমরা চিন্তা করি অ্যাজ পার ল, এইটার রেসপন্সিবিলিটিটা কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ ক্যাবিনেটের লায়াবিলিটি কিন্তু সবার। এই জায়গাতে একটা উদাহরণ বলি আমি, তাহলে বুঝতে পারবেন। আইসিটি ট্রাইব্যুনালের যে আইনটা প্রথমে যেটা করা হয়েছিল, ল মিনিস্ট্রির ভেটিং বিভিন্ন জায়গা থেকে যখন করানো হচ্ছিল, ওই জায়গায় সিভিল সোসাইটির বহু মানুষকে ইনভাইট করা হয়, আমাদের মতো মানুষদেরও ডাকা হয়েছিল, অনেক সিনিয়ররাও ছিলেন, মানে পাবলিক পারসেপশন কি সেটা যাচাই করার জন্য। ওই জায়গায় খুব ক্লিয়ারলি আমরা দেখেছিলাম যে কোনো দল যদি জেনোসাইডের সাথে জড়িত থাকে, কোনো দল যদি গুমের সাথে জড়িত থাকে, মানে মানবাধিকার লঙ্ঘন করার মতো কেসে জড়িত থাকে, দলেরও শাস্তির বিধানটা রাখা হয়েছিল ওই ড্রাফটের ভেতরে ল মিনিস্ট্রি থেকে। পরবর্তীতে এইটা যখন ক্যাবিনেটে গেল, ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন ক্যাবিনেটের প্রধান ডেফিনেটলি, এবং ওই জায়গাতে যারা যারা বসেছিলেন, ওই জায়গায় ছাত্র উপদেষ্টা কতজন ছিলেন, তারাও তো ক্যাবিনেটেরই সদস্য ছিলেন, কিন্তু ওই মিটিং এ বসে থেকে এই বিধানটা বাদ দেওয়া হয়েছিল, যেটা নিয়ে পরে অনেক সমালোচনা হয় এবং তারপরে এসে আবার নতুন করে অনেক কাসন্দি ঘাটার পরে সংশোধন করা হইল। চিন্তা করেন তো, যে টাইমে এটা বাদ দেওয়া হয়েছিল ওই মুহূর্তে ওই তিনজন ছাত্র উপদেষ্টা যারা ছিলেন তাদের কি ভূমিকা ছিল, এবং তারা কি পরবর্তীতে এসে ওইটা জানানোর জন্য যে না এটা হইতেই হবে, ওইটা প্রেশার ক্রিয়েট হয়তো বা আড়ালে আবডালে করতে পারে, কিন্তু ওই জায়গায় যে ভূমিকাটা রাখার দরকার ছিল, ওই লায়াবিলিটি তো শুধু মুরব্বীদের উপরে না, তাদের পরও বর্তায়, যে ড্রাফটটা ছিল ওই জায়গা থেকে বাদ গেল, আর তারাও তো ক্যাবিনেটেরই অংশ ছিল, সো কালেকটিভ লায়াবিলিটি তাদের পরেও পরে। আবার দেখবেন দুর্নীতির অনেক ধরনের বিভিন্ন অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকতেই পারে। আমি চাই যে শুধু বর্তমানে যারা আছে এরাই না,
ভবিষ্যতেও যারা রাজনীতি করবে, এমপিদের চেয়ারে বসবে, মন্ত্রীদের চেয়ারে বসবে, প্রত্যেকের ব্যাপারে ট্রান্সপারেন্সিটা নিশ্চিত করাটা এই জাতির জন্য অতীব জরুরি ব্যাপার। খেয়াল করে দেখেন, এমন অনেক জায়গায় আসে বিতর্কিত অনেক ব্যাপার ঘটে যে জায়গায় জুনিয়ররাও ছিল। যেমন বিসিবির এই যে একটা ইলেকশন হয়ে গেল, সেই জায়গায় প্রথম দিনে ওই যে একজন প্রার্থী ঘোষণা করার পরে দেখা গেল যে চাঁদপুর থেকে ডামি ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছে, তার আগে হাসিনার প্রোগ্রাম করে বেরিয়েছে, ব্যানার পোস্টার ফেস্টুন লাগিয়ে সব কাজ করেছে, দেখা গেল সেও প্রতিনিধি নির্বাচিত হয়ে গিয়েছিল, মানে সিলেক্টেড নোশনে। সো এই ব্যর্থতার দায়গুলা তো তাইলে বিভিন্ন জায়গা থেকেই জড়িত আছে। আবার এমন অনেক জায়গা আছে না যে জায়গায় এই সরকারের একজন দুইজনের ব্যাপার না, শুধুমাত্র ছাত্র প্রতিনিধিদেরই ঘাটতি আছে, ব্যাপারটা এইরকম না, অন্য আরো অনেক উপদেষ্টার অনেক ধরনের ভুল আছে। আবার সবচেয়ে বড় ব্যাপার, কোটার বিরুদ্ধেই তো ফাইট করা হয়েছিল, এটা আমার বলতেই হবে যে বৈষম্যের বিরুদ্ধে ফাইট ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমার অনেক রেসপেক্টের মানুষ, আমি চাই যে উনি এই সম্মানটা নিয়ে সারাটা জীবন থাকুক। তো স্বাস্থ্য উপদেষ্টা কোন কোটায় নিয়োগ পেল? স্বাস্থ্য উপদেষ্টার কি স্বাস্থ্য রিলেটেড কোনো পোর্টফোলিও ছিল, নাকি উনি ব্যাপক করিতকর্মা কোনো মানুষ? কিন্তু দেখেন উনি যে বসে গেছেন, তার কাজটা হইলো উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের লোক এবং ওই কোটাতে উনি বসেছেন। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে মৎস্য উপদেষ্টা কি করেছেন, তাহলে মৎস্য উপদেষ্টা কি কাজ করছে, ইনাদের দেখবেন অনেক মানুষ আছে কাজ করতে যাচ্ছে, সমালোচনা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে যে অনেক উপদেষ্টা আছেন অনেক কাজ করার চেষ্টা করছেন, সমালোচনা হচ্ছে, কিন্তু কিছু মানুষ তো আছে কোনো কাজই করছেন না, কিন্তু দেখবেন তাদের দায়বদ্ধতাও আদায় করার মতো কোনো জায়গা নাই। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন আসলে বৈষম্যের কথা বলি, দুর্নীতি হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, কাদেরকে পদায়ন করা হচ্ছে, সেই বিষয়টাও আমাদের একটু কথা বলা দরকার। যেমন আমি একটু উদাহরণ হিসেবে আনি, আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন থেকে যার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে 5 কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ এসছে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য, তাকে শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন যেখানে অভিযোগ এবং মামলা হচ্ছে, সেই সময়টায় তাকে কাস্টমস ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে। এবং টিআইবি এটা নিয়ে স্পষ্ট করে বলেছে যে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হওয়ার পর কাউকে অন্যত্র বদলি করা গ্রহণযোগ্য না। এ ধরনের বদলির মানে হলো তার অপকর্মের ক্ষেত্র পরিবর্তন করে নতুন করে সুযোগ দেয়া। এবং এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে তিনি, এরকম কথাও আছে যে তিনি এর আগেও নানানভাবে সুবিধাপ্রাপ্ত ছিলেন এর আগে সরকারের। আপনি তো একটা উদাহরণের কথা আনলেন, এই ধরনের উদাহরণ যদি শুরু করা যায়, আপনি লেখা শুরু করবেন, এমনও হইতে পারে যে পেজের পর পেজ উতরায়া যাবে, এই ধরনের অভিযোগ শেষ হবে না। এই ধরনের কথা বললেন তো আপনাকে আরো একটা উদাহরণ বলি। 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশনের আগে আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করেছিল, এই ধরনের ভাই, পাবনা তার বাড়ি ছিল, পাবনাতে ওই ভাইয়ের ইলেকশন ক্যাম্পেইন চালাতে গিয়েছিলেন যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জালাল সাহেব, পরবর্তীতে তাকে পিএসসির মেম্বার করা হয়েছিল, সাংবিধানিক একটা পোস্ট, সেটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছিলাম। পরবর্তীতে তাকে সরানোর পরে তাকে কোথায় বসানো হয়েছিল জানেন? যে ব্যাপারটা টিভি দর্শকদেরও জানা দরকার। এত 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 চেতনার কথা নয়, বন্দোবস্তের কথা আসে, আমাদের জুলাইয়ের যারা আহত ভাইরা আছেন তাদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেকের, মানে এই সরকারের তো বটেই, আমাদের প্রত্যেকেরই কিন্তু তারা গভীরভাবে নাড়া দিয়ে গেছে। শাফিল নামের একটা ছেলে ছিল, তার চোখের চিকিৎসার জন্য কয়েক মাস ডিলে করা হয়, তাকে বাইরে পাঠানো হয় নাই। এবং এই যে সার্টিফিকেশন বোর্ডের যে দায়িত্ব, দেখেন ওই ব্রিগেডিয়ার জালালকে, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তার কাজের ধরনটা ছিল আওয়ামীপনা, তাকে নিয়ে এসে পিএসসির মেম্বার করা হলো, অনেক বিতর্ক উঠে গেল। তারপর তাকে নিয়ে গিয়ে বসানো হয়েছিল এই যে যারা বাইরে যাবে আহতরা চিকিৎসার জন্য, সেই সার্টিফিকেশন বোর্ডের চূড়ান্ত দায়িত্বে তাকে বসানো হয়েছিল। তার স্বাক্ষর না পাওয়ার জন্য আমাদের জুলাইয়ের চোখ হারানো, মানে চোখে আহত হওয়া বন্ধু শাফিলটা বাইরে যাইতে পারে নাই, শাফিল এটা পাবলিকলি অ্যাড্রেস করেছে। তাহলে কি এমন মধু তার ভেতরে ছিল যে এই ধরনের বিতর্কিত মানুষকে পিএসসিতে নিয়োগ দিতে হইলো, ওই জায়গা থেকে সরানো হইলো। আবার জুলাইয়ের যারা আহতরা আছেন বিদেশে নেওয়া, তাদের অতীব জরুরি ছিল সেই সার্টিফিকেশন বোর্ডে তাকে বসানো হলো। যারা বিদেশে গেছে তারা অনেকে ওখানে প্রপার ট্রিটমেন্টটা পায় না, সেই অভিযোগ আমাদের কাছে আছে। এই যে প্রত্যেকটা জায়গায় এইটা যেমন অনেক পদায়নের জায়গাতেও এই কাজটা তো নতুন না, অনেক ডিসি নিয়োগের ক্ষেত্রেও অনেক বিতর্ক উঠেছিল না, এবং এই জাতীয় বিতর্কের আসলে কোনো শেষ নাই। কারণ কি হয়েছে জানেন, এই যে আমার একটা কথা বলাটা জরুরি, যেহেতু আপনি প্রসঙ্গটা টেনেছিলেন যে অমুক জায়গায় প্রশাসনেও বিএনপির কেউ বোধহয় আছে, অমুকের জায়গায় জামাতের কেউ আছে, এমনও অনেক জায়গা আছে। আমার মনে হয় যে ভবিষ্যতে এই আলোচনাগুলো উঠে আসবে, যে জায়গাতে ও অমুক জায়গায় এই পদে বসলে উনি তো একটু বিএনপি মনা, বা অমুক জায়গায় এটা বসলে তো অমুক মনা, রেদার যা আছে তাই থাকি, স্ট্যাটাস কো রাখতে গিয়ে আওয়ামী লীগের লোককে প্রশাসনে, সচিবালয়ে, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোককে রাখা হয়েছে। ঠিক আছে, বিএনপিকে বসানোর দরকার নাই, অমুককে বসানোর দরকার নাই, তার মানে এদের চেয়ে আওয়ামী লীগের লোকজনও তাদের চোখে হয়তো বা ক্ষণিকের জন্য কারো কারো চোখে ভালো ছিল। এবং এই দায়টা কিন্তু বহু মানুষেরই আছে, সেটা দেখবেন যে
সময় যখন আসবে একে একে প্রত্যেকেরই তদন্ত হইতে থাকলে এই জিনিসগুলো বের হয়ে অনেক আসবে। কিছু বের হয়ে আসবে।